ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে নরওয়ে। ইরানের প্রেসিডেন্টের আকস্মিক মৃত্যুর সংবাদ প্রচার হওয়ার পর থেকে বিশ্বাস করা হচ্ছিল যে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার ভেঙে পড়ার পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এজেন্ট হেলিকপ্টারের হাত রয়েছে। তবে রাইসির মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে ফরাসি এক টিভি চ্যানেল। তাদের দাবি, রাইসির হেলিকপ্টারের পাইলট ছিলেন মোসাদের এজেন্ট। দর্শক, মুসলিম বিশ্বের সর্বোচ্চ নেতা ইব্রাহিম রাইসির মৃত্যুর 4 দিন পর তদন্তে বেরিয়ে এসেছে ভয়ানক তথ্য। আওয়ামী লীগের দামি নির্বাচনের এমপি আনোয়ারুল আজিম জয় বাংলা হয়ে গেছে। কলকাতা গিয়া বড় কামের লোক ছিল এই আনোয়ারুল আজিম। আসেন তার আমল নামাটা একটু ঘাইটা দেখি। আওয়ামী লীগের সকল এমপি কিন্তু এরকম ইতিহাস আছে, সবাই এক একটা মাল। এটার সাথে আজকে আমরা আলোচনা করবো আরেকটা ইস্যু নিয়ে। এটা হইতেছে মুটা আজিজ, তার গোষ্ঠী। আসসালামু আলাইকুম। এই মাত্র পাওয়া তাজা খবর, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে যে হত্যা করা হয়েছে এটার পিছনে কারা জড়িত বা কারা এই ইব্রাহিম রাইসিকে হত্যা করেছে এটা এখন পানির মতো প্রকাশ হয়ে গেছে। তো দখলদারদের গোয়েন্দা সংস্থা মোসাদের নাম চলে এসেছে এই ইরানের প্রেসিডেন্ট হত্যার পিছনে। তো এই ভিডিওটি আপনাদের দেখাবো, পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট কিভাবে হত্যা হয়েছে এবং কোন সময় হয়েছে এবং তাকে খুঁজে কেন পাওয়া যাচ্ছিল না, এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট হত্যার কারণে যে মানুষ শোকাহত বা 5 দিনের শোক পালন করতেছে, এই ভিডিও আপনাদের দেখাবো। পাশাপাশি বাংলাদেশের একজন আলোচক এবং বিশ্লেষক, অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, তিনি বাংলাদেশের একজন মন্ত্রী, এমপি, ইন্ডিয়ায় গিয়ে হত্যা হয়েছেন বা ইন্ডিয়ায় যে খুনের শিকার খুন হয়েছেন। তো এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন পিনাকি ভট্টাচার্য। তো সেই ভিডিও আপনাদের দেখাবো। তো এই ধরনের রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও এক ভিডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বেশি কথা বাড়াবো না, আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে আরো দর্শকরা দেখতে পারে। তো চলুন পুরো ভিডিও সম্পূর্ণ দেখে আসি। ইরানের শক্তিশালী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার 4 দিন হয়ে গেল। রাইসির জন্মস্থান মাশহাদে জানাজা শেষে আজ চিরনিদ্রায় শায়িত হবেন এই মহান নেতা। তবে তার মৃত্যুকে ঘিরে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে ছিটিয়ে থাকা তার সমর্থকদের ঘুম হারাম করেছে এই প্রশ্নে যে এটি নিছকই একটি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র। ইরানের প্রেসিডেন্টের আকস্মিক মৃত্যুর সংবাদ প্রচার হওয়ার পর থেকে বিশ্বাস করা হচ্ছিল যে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার ভেঙে পড়ার পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এজেন্ট হেলিকপ্টারের হাত রয়েছে। এই সন্দেহের আগুনে রীতিমতো ঘি ঢেলে দিয়েছে ফ্রান্সের টিভি চ্যানেল i24। গণমাধ্যমটি বলছে হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে মোসাদ এজেন্ট হেলিকপ্টারের হাত রয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 হেলিকপ্টারটি আজারবাইজান সীমান্তে আছড়ে পড়ার পর টিভি চ্যানেল i24-এ গুপ্তচর সংস্থার এজেন্টের নাম উল্লেখ করে। ভাইরাল হওয়া টেলিভিশন অনুষ্ঠানে বিশেষজ্ঞ ড্যানিয়েল হাইককে ফরাসি ভাষায় বলতে শোনা যায়, মোসাদের এজেন্ট হেলিকপ্টার ইব্রাহিম রাইসির চপারটির পাইলট ছিল। সঠিকভাবে জানি না, তবে এই খবর রটে গেছে। উল্লেখ্য যে মার্কিন সংস্থার তৈরি হেলিকপ্টার ভেঙে পড়ায় ইব্রাহিম রাইসি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ মোট 9 জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী হেলিকপ্টারটি খারাপ আবহাওয়ার জেরে এই দুর্ঘটনার কবলে পড়ে। হেলিকপ্টারটির পোড়া ভগ্নাংশ উদ্ধার হয় পূর্ব আজারবাইজানের ডিজমার জঙ্গলের পাহাড়ি অঞ্চলে। এছাড়া হিব্রু ভাষায় এলি নামটি অত্যন্ত জনপ্রিয়। মনে করা হচ্ছে নেট দুনিয়ায় ইচ্ছাকৃতভাবেই ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনার সঙ্গে এই ইসরায়েলি নাম জুড়ে দেওয়া হয়েছে। এদিকে এরই মধ্যে এক মোসাদ এজেন্টের ছবি নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। দুর্ঘটনায় এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ইসরায়েলের নানা হোয়াটসঅ্যাপ গ্রুপে হেলিকপ্টারের নাম করে একাধিক তথ্য রটানো হয়। পরবর্তীতে হামাসের টেলিগ্রাম চ্যানেলগুলো এ তথ্য রটাতে শুরু করে। তবে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করেনি ইরান। কোনো ষড়যন্ত্রের তত্ত্ব দাঁড় করেনি দেশটি। তবে তার মৃত্যু নিয়ে একের পর এক ষড়যন্ত্রের তত্ত্বের পাহাড় তৈরি হচ্ছে। কারো মতে এর নেপথ্যে রয়েছে মোসাদের হাত। কেউ বলছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেকে প্রেসিডেন্ট পদে বসানোর জন্যই এই চক্রান্ত। আবার উল্কাপাতে হেলিকপ্টার বেসামাল হয়েছে বলেও তথ্য উঠে এসেছে। অধিকাংশের আঙুল ইসরায়েলের উপরই উঠেছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর থেকেই এক্স হ্যান্ডেলে ট্রেডিং মোসাদ। এতে স্পষ্ট হেলিকপ্টার ভেঙে পড়াকে নিছক দুর্ঘটনা বলে আখ্যা দিতে রাজি নয় বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষক। শিয়া অধ্যুষিত ইরানের দীর্ঘ শত্রুতা রয়েছে ইসরায়েলের সঙ্গে। আবার কিছুদিন আগেও গাজা ইস্যুকে কেন্দ্র করে ইরান ইসরায়েলের মধ্যে তুমুল সংঘর্ষও হয়। ফলে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে দেশটির হাত রয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহলের একাংশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে নরওয়ে।
21শে মে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে এ ঘোষণা দেয় দেশটি। যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানার মুখে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইতোমধ্যেই আইসিসিতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারির আবেদন করা হয়েছে। I can also confirm that Israeli Prime Minister Benjamin Netanyahu and Minister of Defense Yoav Gallant bear criminal responsibility. এমন অবস্থায় স্ক্যান্ডিনেভিয়ান দেশটি বলছে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে। নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, হেগ ট্রাইব্যুনালের পক্ষ থেকে নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে এবং তারা নরওয়েতে আসলে তাদের গ্রেপ্তার করতে বাধ্য থাকবে তার দেশ। তার দাবি, কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির দায়িত্ব আইসিসি, কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে নরওয়ের বাধ্যবাধকতা অনুসারে তাকে আদালতের কাছে হস্তান্তরের আশা করতে হবে। এদিকে আইসিসির সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানার মুখেই ইসরায়েলের প্রধানমন্ত্রী কঠোর সমালোচনা করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। আইসিসির সম্ভাব্য পরোয়ানাকে সমর্থন দিয়ে নেতানিয়াহু সরকারকে তুলোধুনো করেছেন তিনি। তার দাবি, হামাসের ওই হামলা ভিন্নভাবেও প্রতিরোধ করতে পারত ইসরায়েল। গাজায় নিরীহ শিশু, নারী ও বৃদ্ধদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালানোর কোনো অধিকার তার নেই বলেও মন্তব্য করেন তিনি। আমি বিশ্বাস করি যে নেতানিয়াহুর নেতৃত্বে চরম ডানপন্থী ইসরায়েল সরকার অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং সামরিক ও বেসামরিক অবকাঠামোকে স্পষ্টভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, যার যথেষ্ট প্রমাণ রয়েছে। নেতানিয়াহু এবং তার সরকারের কোনো অধিকার নেই গাজায় নিরীহ শিশু, নারী ও বৃদ্ধদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালানো। আইসিসি যা করেছে সঠিক করেছে। আমরা মানবজাতিকে বর্বরতার দিকে নামতে দিতে পারি না। অন্যদিকে গাজায় যুদ্ধাপরাধের দায়ে আইসিসিতে নিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনে ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রসিকিউটরের হামাসের সাথে ইসরায়েলের তুলনা আমি ঘৃণার সাথে প্রত্যাখ্যান করি। আইসিসি গণতান্ত্রিক ইসরায়েল এবং হামাসের গণহত্যাকারীদের মধ্যে তুলনা সম্পূর্ণ বিকৃতি। মূলত জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা থাকায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে বিবেচনা করে থাকে আন্তর্জাতিক অপরাধ আদালত। এছাড়া ফিলিস্তিনও রোম সংবিধিতে স্বাক্ষরকারী একটি পক্ষ। এই সংবিধির ভিত্তিতে আইসিসি গঠিত হয়েছিল। আর এ কারণেই ফিলিস্তিনের পক্ষে আইসিসিতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়েছে। আওয়ামী লীগের দামি নির্বাচনের এমপি আনোয়ারুল আজিম জয় বাংলা হয়ে গেছে কলকাতায় গিয়া। বড় কামের লোক ছিল এই আনোয়ারুল আজিম। আসেন তার আমল নামাটা একটু ঘাইটা দেখি। আওয়ামী লীগের সকল এমপি কিন্তু এরকম ইতিহাস আছে, সবাই এক একটা মাল। এটার সাথে আজকে আমরা আলোচনা করবো আর একটা ইস্যু নিয়ে। এটা হইতেছে মুটা আজিজ, তার গোষ্ঠী শুদ্ধে আমেরিকার ভিসা রেস্ট্রিকশন খাইছে। তো এই দুইটার সাথে কি কি সম্পর্ক আছে, আর মুটা আজিজ আর আজিমের কাছ থেকে কি কি শিক্ষা নিতে পারে, সেটা নিয়ে একটা আলাপ করবো। মুটা আজিজের ভিসা রেস্ট্রিকশন খাওয়া আর আনোয়ারুল আজিমের জয় বাংলা হওয়াটা এই মোটামুটি একটা সুতায় গাথা। মানে এই দুটা ঘটনার মধ্যে কিছু মিল আছে। মুটা আজিজ এবং যারা কাটালানির মৃত্যুর পরে ইন্ডিয়াতে নিরাপদে থাকতে পারবে বলে পরিকল্পনা করে রাখছে, তাদের জন্য এইখানে আছে বিশাল ইশারা, সেটা নিয়ে আলাপ করব। আসেন আগে আনোয়ারুল আজিমের আমল নামাটা একটু দেখে নেই। এক সময় দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে চরমপন্থীদের নিয়ন্ত্রণ করত এই মাল। অস্ত্র, বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসেবেও পুলিশের খাতায় নাম ছিল তার। তার পরিচয় ছিল দুর্ধর্ষ সন্ত্রাসী এবং চরমপন্থীদের গডফাদার হিসেবে। মামলা ছিল কয়টা জানেন? 9টা মামলা ছিল। অস্ত্র মামলা, বিস্ফোরক মামলা, মাদক দ্রব্য মামলা, সোনা চোরাচালান মামলা, চান্দাবাজির মামলা, টেন্ডারবাজির মামলা, দখলবাজির মামলা, চরমপন্থীদের আশ্রয় দেওয়ার মামলা, 9টার বেশি মামলা ছিল তার। এই কাজে তার হাতে খড়ি 1986 সালে জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে। তখন কিন্তু ও কেবল ইন্টারমিডিয়েট পাশ করছে। ইন্ডিয়ার বাগদা সীমান্ত দিয়া বাংলাদেশের বাগভাঙা সীমান্ত পথে চোরাচালান করত এবং এই মাদকের কারবারের মাধ্যমে প্রচুর টাকা পয়সার মালিক হয়। ফেন্সি আনতো সে। 1991 সালে
ঝিনাইদহের আরেক চোরাকার বেরিয়েছিল পরিতোষ ঠাকুর আবার তার সাথে সোনা চোরাচালানের সাথে জড়ায় পড়ে। যার বাসায় গেছিল ইন্ডিয়াতে, যার বাসা থেকে জয় বাংলা হয়েছে, সেও কিন্তু সোনার ব্যবসায়ী, বুঝেন। আগে করে মাল বিএনপি করতো। তো যাই হোক, 1996 সালে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়। আওয়ামী লীগে যেহেতু যোগ দিছে, একটা নতুন একটা ব্যবসা তো ধরাই লাগবে, তাই না? তো তখন মাদক এবং স্বর্ণ চোরাচালানের সাথে অস্ত্র চোরা কারবারের কাজটাও সে করে। 2007 সালে ওরি সিন্ডিকেটের আরেক সদস্য সাইফুল ইসলামের সহযোগিতায় ওই লোকনাথপুর এলাকা থেকে 12 কেজি 950 গ্রাম সোনা আটক করে ওই সময়কার বিডিআর আর কি। ওই ঘটনায় টার্গেট কিলিং এর শিকার হয় সাইফুল, মানে সাইফুলের মারে। সাইফুল হত্যা মামলায় এই সহ এই আনোয়ার আজিম সহ 25 জনকে আসামি করা হয়। 2009 সালে এই যে সাইফুল হত্যা মামলায় গণবিজ্ঞপ্তি জারি করছিল চুয়াডাঙ্গার বিশেষ আদালত, কিন্তু 2012 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে রাজনৈতিক বিবেচনায় পরিতোষ, এই আজিম আর বেশ কয়েকজন মামলা থেকে অব্যাহতি পায়। শুধু তাই না, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহার সংক্রান্ত অপরাধে জড়িত থাকার কারণে 2006 সালে ইন্টারপোলের তালিকায় নাম ওঠে। 2009 সালে ইন্টারপোলের ওয়ান্টেড তালিকা থেকে আবার তার নাম প্রত্যাহার হয়। তারপরে সে এলাকায় ফিরে যায়, রাজনীতি শুরু করে, আওয়ামী লীগের নেতা বনে যায়। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসলে আনারের বিরুদ্ধে এক এক করে মামলাগুলো নাই হয়ে যায়। 2014 সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হয় এবং তারপরে সমস্ত মামলা থেকে তার নাম কাটা যায়। 2016 সালের একটা বিশেষ ঘটনা শোনেন, তাহলে বুঝবেন ওই কেমন জাউরা ছিল। ইন্টারমিডিয়েটের এক ছাত্র, কি ফুটফুটে ছেলেটা সোহান, তার ছোট বোনকে নিয়ে অপেক্ষা করতেছিল মায়ের জন্য। মা আসবেন ঢাকা থেকে, তাকে এগাই নিতে যে জামতলা অপেক্ষা করতেছিল সোহান এবং মাসুমা তার বোন। ওই সময় একটা ইজি বাইকে 4 জন লোক এসে দাঁড়ায় তার সামনে এবং টেনে হিসড়ে গাড়িতে তুলে নেয় সোহানকে। কিং কর্তব্য বিমূঢ় হইয়া যায় মাসুমা উপস্থিত জনতা। সোহানকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় ঝিনাইদহের কালীগঞ্জ থানার 2 এসআই নীরব হোসেন এবং নাসির উদ্দিন। তাদের সাথে আরো 2 জন কনস্টেবল ছিল যাদের নাম জানা যায়নি। ঝিনাইদহের নূর আলী কলেজের 11 শ্রেণীর ছাত্র ছিল মহিউদ্দিন সোহান। এটা 10 এপ্রিল 2016 সালের কথা। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিশোর সোহানের অপরাধ ছিল সে ছাত্র শিবিরের কর্মী। সবাই খুঁজতে থাকে, কোথাও পাওয়া যায় না। পুলিশ যদিও তাকে ধরে নিয়ে গেছে, সবাই দেখছে পুলিশ ধরে নিয়ে গেছে, কে ধরে নিয়ে গেছে নাম তো কইলাম। হ্যাঁ, তোমরা 2 জন সাবধান থেকো, নাম করলে উঠে গেছে আমার তালিকায়। কিন্তু পুলিশ তাকে অস্বীকার করে যে তাহলে তুলে নিয়ে যায়নি, জিডিও গ্রহণ করে না, মামলাও গ্রহণ করে না। 18 এপ্রিল মানে ঘটনার প্রায় 8 দিন পরে সোহানের মা এই আনোয়ার আজিমের কাছে যায় ছেলেকে বাজাইতে এবং আনোয়ার আজিম তার মাকে তাড়ায় দেন। তারপরে প্রায় 300 গ্রামবাসী মিলে এমপির কাছে যে অনুরোধ করে যে পুলিশের কাছ থেকে সোহানকে ছাড়াই দেন। এটাও বলে যে আগামী দিন থেকে সোহানের পরিবার আওয়ামী লীগ করবে, আমরাও আওয়ামী লীগ করবো। এমপি আনোয়ার কি কইছিল জানেন? দম্বের সাথে বলছিল তোদের আওয়ামী লীগ করা লাগবি না, আওয়ামী লীগ করার জন্য লোকের অভাব হবে না। এর 2 দিন পরে 20 এপ্রিল 2016 তারিখে কালীগঞ্জ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে চুয়াডাঙ্গায় গুলিবিদ্ধ সোহানের লাশ পাওয়া যায়। শুধু গুলিবিদ্ধ করে শেষ হয় না, তার চোখ 2টা উপড়ায় নিছিল। সকালে চুয়াডাঙ্গা থানার ভুলাটিয়ার মাঠে ডান হাত ভাঙা, চোখ উপড়ানো লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ছিল সোহানের বাবা মা, আত্মীয় স্বজন। তারা তাদের সন্তানকে হারিয়ে ফেললো। সোহানের মা সেদিন আর্তনাদ করে বলছিল, মায়ের ভাই যখন আমার বাবুটারে চোখ কেন তুলে নিলা বাবুটার? এই হারামজাদার নাকি পুরা শরীর এখন পাওয়া যায় নাই, যাবেও না। ওর মাইয়া কান দিচ্ছে, কাঁদ, এগুলো পাপের ফল এই দুনিয়াতেই পায় সবাই। কিন্তু ওরে কেন মারলো? পত্রিকায় কইতেছে যে এটা হুন্ডি ব্যবসার গ্যাঞ্জাম। ওর টাকা টুকা যা সরাইছিল হুন্ডি ব্যবসা কইরা, সেটা জয় বাংলা কইরা দিতে। ইন্ডিয়ায় টাকা সরাইলে সেটা পাওয়া যায় না। হ্যাঁ, শুনে রাখেন। কম বছরা গাজী গোলাম মোস্তফা ছিল না, তার প্রমাণ। গাজী গোলাম মোস্তফা চিনলেন না? মুজিবের আর এক গুন্ডা ছিল, ওই যে সোহাগদের বডিগার্ডের আর নিজের গুন্ডা। রেড ক্রসের চেয়ারম্যান বানাইছিল মুক্তিযুদ্ধের পরে, সব চুরি করতো। এই বেটা ও চোরা চালানো করতো আর টাকা রাখতো ইন্ডিয়ায়। এই হচ্ছে সেই মাল যে মেজর ডালিমকে তুলে নিয়ে গেছিল মারবে বলে, সাথে মেজর ডালিমের ওয়াইফরাও নিয়ে গেছিল। তো শেখ মুজিব জয় বাংলা হওয়ার পরে জেলে ছিল। ডালিম কিন্তু তারা কিচ্ছু বলে নাই। তো জেল থেকে সারা পায়া ও গেছে ইন্ডিয়ায় পুরা পরিবার নিয়ে, যে ওই টাকা পয়সার সিস্টেম করতে। আর 20 ট্রাক চাপা দিয়া মেয়েরা পুরা ফ্যামিলি জয় বাংলা। যা টাকা রাখেছিল ইন্ডিয়ার ব্যাংকে, রাখার সময় বলেছিল রাখেন দাদা রাখেন, আমরা দেখে শুনে রাখবো। ওই টাকা আর কেউ দাবি করতে পারবে না, তো চুরির টাকা তো পারবেও না। ওই টাকা ইন্ডিয়ান সরকার পেল। এইভাবে যারা এই টাকা সরাবে ইন্ডিয়ায়, তাদের টাকাই মোদির ভোগে যাবে। এবার আসেন আজিজের স্যাংশন নিয়ে কথাটা বলি। আজিজের কেন এই আজিমের কাছ থেকে শিক্ষা নেওয়ার আছে।
আপনারা তো জানেন যে আজিজ আমেরিকার ভিসা রেস্ট্রিকশন পাইছে পুরো পরিবার সহ। কাউয়া কাউয়া এই যে কাউয়া সাউন্ড দেন আর জোরে দেন কান পাঠায় দেন। ওই কাউয়া গেলে প্রচুর মাইন্ড গেছে। আগে কইছিল না স্যাংশনের তো আক্কা করি না, কইছিল না এখন কইছে যে ভাবিছিল আমেরিকা সম্পর্ক ভালো করতে আসছে, আবার নিশিরাতে স্যাংশন দিছে, কান্নাকাটি শুরু করে দিছে। হ্যাঁ কিচ্ছু হবে না বাবুরা, কিচ্ছু হবে না, তলে তলে সব ঠিক হয়ে যাবে নিজেদের মধ্যেই। তো এটা নিয়ে মির্জা ফখরুল একটা চমৎকার বিবৃতি দিচ্ছেন, আমরা এটা পড়ে দেখি, এটা আমাদের সকলেরই কথা। উনি বলছেন যে অনেকেই খুশি হবেন যে আজিজের উপর স্যাংশন এসেছে। আমি মনে করি ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্তি তৈরি করা। এরকম বিভ্রান্ত হচ্ছি আমরা সবসময়। তখন র্যাবের বিরুদ্ধে হয়েছে, পুলিশের 9 জন কর্মকর্তা র্যাবে ছিলেন, তাদের বিরুদ্ধে স্যাংশন হয়েছিল। এতে করে কি তাদের মানে সরকারের সেই ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। সবচেয়ে মূল্যবান কথা তিনি বলছেন নিজেদের শক্তি দিয়ে সরকারের বিরুদ্ধে লড়তে হবে বলে দলকে সতর্ক করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়ে এদেরকে পরাজিত করতে হবে। আমার নিজের ঘর যদি নিজে সামলাতে না পারি, অন্য কেউ ঘর সামলায় দেবে না। চমৎকার কথা, লাখ কথার এক কথা, হীরার টুকরা কথা, আমাদের সবার কথা। উনি আমাদের সবার নেতা, আমাদের অভিনন্দন থাকলো এইরকম একটা স্টেটমেন্ট দিয়ে জাতিকে পথ দেখানোর জন্য। কিন্তু আজিজ ভাইয়া নাকি টাকা পয়সা সব ইন্ডিয়া সরাইছে, ইন্ডিয়ার নাকি বাড়িও আছে। তো আজিজ ভাইয়া ভোগ করতে পারবেন তো? না আবার আজিম আর গোলাম মোস্তফার ভাগ্য বরণ করতে হবে। কিন্তু আমেরিকা কেন ওরে মোটা আজিজ ভিসা রেস্ট্রিকশন দিল? তো মনা করা, ওরা চাবুক পেরা লাভ কি? আজেন্ড এটাই না দেখি। আমার আগের ভিডিওতে বলছি যে আমেরিকা কাটাল রানিক চাপে রাখবে, এর সোজা সপ্তাহ অর্থ আছে। ডিপ্লোম্যাটিক ভাষায় কইছেন তো আমি কয়ে দিই সবাইকে, এটা হলো হাসিনা গংকে চাপে রাখবেন যেন সে চায়নার দিকে ঝুঁকে না যায় পুরাপুরি। আবার চাপের পরিমাণ এমন না হয় যে হাসিনা বলবে খেলবো না। এই নিয়ন্ত্রিত চাপ আর আলগা পিরিত, এটা হইতেছে আমেরিকা বাংলাদেশ নীতি। এভাবে সে বাংলাদেশ নীতি সাজেছে, অল্প চাপ দেবে আর পিরিত দেখাবে। এই কইরা হাসিনাকে চায়না থেকে দূরে রাখবে, এটা হইতেছে তার পলিসি। আমরা ছাত্র জীবনে বলতাম যে আমেরিকার সমাজতন্ত্রের লাল পতাকা উড়াবো। ওই যে বার্লিনে হিটলারের পতনের পরে লাল পতাকা উড়েছিল না, যে ছবিটা উনকা করে উড়াবো। তো আমাকে কিছু করা লাগেনি, আমেরিকা নিজেই সিপিপি হয়ে গেছে। কে করে হাসিনার 2 পুলিশ প্রধান আমেরিকার স্যাংশন খাইছে মানবাধিকার লঙ্ঘনের জন্য। র্যাব আমেরিকার স্যাংশন খায় একই কারণে, পুরা র্যাব বাহিনী হিসাবে। সেনা প্রধান, দুর্নীতি আর গণতন্ত্র। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন। তো পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে এবং বাংলাদেশের একজন এমপি তিনি ভারতের যে হত্যার শিকার হয়েছেন বা মারা গেছেন, তাকে কিভাবে মারা হয়েছে এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখেছেন পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে, বা তিনি এই ভিডিও দেখিয়েছেন, তিনি বিশ্লেষণ করে বলেছেন এবং দেখিয়েছেন। তো পাশাপাশি ইরানের যে প্রেসিডেন্ট মারা গেছেন বা নিহত হয়েছেন, এই নিহতের পিছনে কে বা কারা জড়িত, কারা দায়ী আছে, এই বিষয়ে আপনারা পুরো ভিডিও দেখে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক নিউজ বা লাইভ নিউজ দেখতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিওই। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।